কেন আমরা যারা রুট লেভেলের জনপ্রতিনিধি, আমাদেরকে সাধারণত দৈনন্দিন এই বিষয়টি নিয়ে বেশি কাজ করতে হয়। আমরা সাধারণত একদিকে হয়তো জনগণের উন্নয়নের চাহিদা থাকে, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, বিভিন্ন ধরনের রাস্তার বাতি, এটি একজন মেয়র বা জনপ্রতিনিধির কাছে যেমনি চাহিদা থাকে, তেমনি মানুষের সমস্যা দিয়ে যেটা আমরা সাধারণত ফেস করতে হয় সেটি হচ্ছে বিশেষত আমাদের এলাকাগুলোতে এখন দিনে দিনে জিনিসপত্রের দাম বাড়ছে, জমির দাম বাড়ছে, বিশেষত সীমানা জটিলতা। প্রতিটি ক্ষেত্রে প্রায় বাড়িতেই নিজেদের মধ্যে হোক, প্রতিবেশীর সঙ্গে হোক, নিজেদের ভাই ভাই হোক, পরিবারের মধ্যে হোক, এই জমির সীমানা নিয়ে একটা বিশাল জটিলতা ভুগতে হয়। আজকে এমনিতরে আরও যেমন দেখা যায় যে তারা প্যানেল কোড মানতে চায় না, নির্মাণ কোড মানতে চায় না, বিল্ডিং যখন করে তখন তারা সেই বিল্ডিংয়ের প্ল্যান পাস করতে চায় না। প্ল্যান আমরা যদি আমাদের প্রকৌশলী পাঠাই দেই তখন সেটাকেও তারা অবজ্ঞা করে। কেন এখানে আপনারা জানেন যে সাধারণত এমপি মহোদয় জানেন যে আমরা যখন নির্বাচন করে আসি আমাদের একটা প্রতিপক্ষ থাকে, এবং আমাদের প্রতিপক্ষ যারা থাকেন তাদের অনেকেই ধরেন যে প্রভাবশালী ব্যক্তি, এবং আমাদের দেশের ট্রেন্ডেই আছে একটা আইন অমান্য করা। আইন অমান্য করাকে নিজেরা ক্রেডিট মনে করি, এটা কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রবণতা দেখা যায়, যার ফলে দেখা যায় যে আমাদের মেয়র কাউন্সিলরদের কাজ করতে গিয়ে অনেক সমস্যা করতে হয়। আমরা সাধারণত এই যে আদালতে আমরা সেভাবে গঠন করে আমাদের অত্যন্ত একটা ন্যূনতম 25,000 টাকার যে আদালত, পৌর আদালতের ক্ষমতা দেওয়া আছে। আজকাল 25,000 টাকা এটা কোনো টাকাই না, কারণ এর চেয়ে 1 শতক জমির দাম একটা পৌর এলাকায় 20 লক্ষ টাকার অধিকে দেখা যায়। আমার মনে হয় এটা সময়ের দাবি। লিগ্যাল এইড মাদারীপুর তারা এটা আইডেন্টিফাই করেছে, এবং এটা যখন ম্যাবের কাছে আসলো আমরা অত্যন্ত খুশি হয়ে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয় আছেন তারাও এটা সায় দিয়ে, এবং আমি এর সাথে প্রথম থেকেই কিন্তু এই যে ড্রাফটিংটা হয়েছে সংশোধনী, এটার সাথে আমিও যুক্ত আছি। এবং আমি মনে করি যে যেটা প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে এখন মানে কয়েক হাত জায়গার দাম কয়েক লক্ষ টাকা, সেখানে আপনার 25,000 টাকা বিরোধ মানে কোনো মামলাই আর মেয়র মহোদয়ের কাছে আসবে না। যেহেতু আপনার গ্রাম আদালত আইন হয়েছে, এটা পজিটিভ দৃষ্টিভঙ্গি অবশ্যই থাকবে আর কি। এটা ড্রাফট হয়েছে, আমরা লোকাল গভর্নমেন্টের সাথে শেয়ার করেছি, তারা পজিটিভলি নিয়েছেন, যার অ্যাপ্লিকেশান দেখেছেন যে প্রত্যেকটা মেয়রের কাছ থেকে একটা মতামত চেয়েছে আর কি। তার আগে প্রতিটা মন্ত্রণালয় যাদের সাথে সংশ্লিষ্টতা আছে লোকাল গভর্নমেন্টের এই আইনে, তাদের সাথে এটা শেয়ার করবে, মানে মন্ত্রণালয় এটা আন্তঃমন্ত্রণালয় একটা মিটিং করবে। মিটিং করার পরে তারপরে ধরেন আপনার এটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট যদি মনে করে ক্যাবিনেটের আইন মন্ত্রণালয় একটা ভেটিং নেবে, ভেটিং নিয়ে ক্যাবিনেটে যাবে আর কি। এটা আলাপের বিষয়টা পরে আসবে আর কি, আগে ড্রাফটিংটা আপনার চূড়ান্ত হলে তারপরে হলো আইন মন্ত্রণালয়ে যাবে। অবশ্যই আসবে, কারণ আইন মন্ত্রণালয়ে যে লোয়েস্ট যে পিকিউনিয়ারি জুরিসডিকশন ছিল সেটাও কিন্তু এনহ্যান্স হয়েছে। এক্ষেত্রে যেহেতু সরকার চাচ্ছে যে, এবং সর্বোচ্চ আদালত তারাও চাচ্ছে যে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, যেটা যে বিচার মামলা জট কমান্ড লাগবে, সেই নির্ধারিত ফি দিয়ে মাপ পরিমাপ করা হয়, কিন্তু সেটিতে আবার সংক্ষুব্ধ হলে কোথায় যাবে? কোর্টে যাবে। এখানে কোর্ট, আমাদের এখানে এই যে মেয়রের যদি কোর্ট থাকে, পৌরের যদি কোর্ট থাকে, সেই কোর্টে কিন্তু সে আপিল করার সুযোগ পাবে কিনা সেটা আইনে লিপিবদ্ধ নাই। এবং সেটা কী পরিমাণে যে টাকার বিষয়টা ধরা হয়েছে মাত্র 25,000 টাকা, আসলে টাকার বিষয়টা কখন আসে? আমরা তো সারাদিনই মেয়র সাহেবদের দেখি এই প্রতিদিনই 8-10টা করে কোর্ট করেন তারা। কোর্ট বলতে তারা বিচারিক কার্যটা করেন, এবং এটি সম্পূর্ণ আসলে লিগাল ওয়েতে কিন্তু আসে না, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে। আমরা বাল্য বিবাহ নিয়ে আগে খুব চিন্তিত ছিলাম, এখন বিবাহ বিচ্ছেদ নিয়ে আমরা চিন্তিত। প্রতিদিন যে কী পরিমাণ বিবাহ বিচ্ছেদের মামলা হচ্ছে, কোর্ট পর্যন্ত যাচ্ছে, সেটা আবার মীমাংসা কোর্টে যায়, কিন্তু আগে সংক্ষুব্ধ হয়ে কোর্টে যায় আগে, কিন্তু মীমাংসা কিন্তু অনেক সময় পৌরসভায় করতে হয়। সেইখানে এসে এই যে কন্ট্রাডিকশন হয়, আমরা পৌরসভায় যদি না পারি, যেমন বাদী করছে, বিবাদী একদিন আসলো, পরের দিন থেকে বিবাদী আসলো না, যদি না আসে তার জন্য কি বিচার বিধান, এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা আসতে করেছি। কিন্তু আলটিমেটলি আমরা কোর্টে যে সাবমিট করবো, এইটা যদি আমরা না পারি, সেটা আমরা কোথায় সাবমিট করবো, কীভাবে সাবমিট করবো, কোনটা
কোন পর্যায়ে সাবমিট করব সেটাও কিন্তু আমার নির্ধারণ করা নাই। প্রান্তিক জনগোষ্ঠী যারা পৌর এলাকায় বসবাস করছে এবং 5 কোটি, আমি যদি এর মধ্যে ধরি হাফ নারী, আবার এর মধ্যে নারীদের মধ্যে কিন্তু প্রান্তিক আছে। সো এই মানুষগুলো কিন্তু একটা ফোরাম হারাবে যদি এটা পেকুলিয়ারি বা জুরিসডিকশনটা যদি বাড়ানো না হয় বা এটা এখতিয়ার যদি বাড়ানো না হয়। সো এটা দাবি। আরেকটা এই জায়গাতে আসলে আমি ওইটা বলতে চাই না যে 30 লাখ না 20 লাখ হবে, কারণ অলরেডি অনেকে বলেছেন যে ভ্যালুয়েশনটা কিন্তু ক্রমাগত পরিবর্তন হচ্ছে এবং যখনই কোনো পৌর এলাকায় কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট যায় সেই এলাকার জমির দাম ধাম করে বেড়ে যায়। তো সেই এলাকার যে ইস্যুগুলো থাকে সেগুলো তো আর 25,000 বা 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষের মধ্যে থাকবে না। সো এই ইস্যুগুলো টাকার ভ্যালুয়েশনটা আমি আসলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি কমেন্ট করতে চাই না, ওটা আসলে অনেক ডিসকাশন ইস্যু কত টাকা হবে। বাট এই অ্যামাউন্টটা বাড়ানো হলে যে সুনির্দিষ্টভাবে এটা অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটা স্টেপ এগিয়ে হবে। এর পাশাপাশি আমি যেটা বলছি যদি বিকল্প বিরোধ নিষ্পত্তি যে প্রক্রিয়া, যেহেতু পাওয়ার প্লে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে কোনো গভর্নেন্স ইস্যুতে, এবং এখন যে হারে পলিটিসাইজেশন হচ্ছে সেই জন্য এই পাওয়ার প্লেটাকে ব্যালেন্স করার জন্য সেখানে কিন্তু আমার মনে হয় এখানে পদক্ষেপ নেওয়া দরকার এবং সুনির্দিষ্টভাবে পৌরসভার যে কাউন্সিলর আছে, নারী কাউন্সিলর, তাদের অন্তর্ভুক্তি কিন্তু একটা বড় একটা সাপোর্ট করতে পারে যদি অ্যাপ্লিকেশন এখানে আইনের ভিতরে নারী কাউন্সিলরদের ভূমিকা বাড়ানোর সুযোগ কিভাবে আছে? আইনের যে পৌর যে বোর্ড আছে সেখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট দুজন করে 4 জিজ্ঞেস করছি। রায় বাস্তবায়ন একটা বড় সমস্যা। এই ধরনের বোর্ডগুলো যখন থাকে যেটা খুব ছোটখাটো দেওয়ানি মামলা নিয়ে কাজ করে, তাদের রায় এক্সিকিউশন আরেকটা বডির উপর, যেমন এই রায় এক্সিকিউশনের জন্য যদি ডিসি অফিসে যেতে হয়, সেটার জন্য যদি পিডিআর একটা সার্টিফিকেট মামলা করতে হয়, তাহলে বুঝতেই পারছি কত রকম প্রসেস ইনভলভ। এটা একটা সহজীকরণ করা দরকার যে রায় বাস্তবায়নটা কিভাবে হবে। আমি আসলে লিগ্যাল এইড আমি বহুদিন থেকে আমি কাজ করি জনগণ রিলেটেড, বিশেষ করে বস্তিতে কাজ করতে একটা মজা আছে, কারণ বস্তিতে যত গন্ডগোল, যত কলহ, যত মারামারি, ডিভোর্স, ইপটিজিং সব কিছু কিন্তু বস্তিতে বেশি হয়। তো এই সব নিয়ে কাজ করি, তারপরে দেখি যে লিগ্যাল এইডে চলে যায় মামলা। আমি বলতে চাই এটা যে লিগ্যাল এইডে যে মামলাটা যায় তারা কতটুকু মামলার নিষ্পত্তি তারা কতটুকু পায়, কিভাবে পায়, সেখানে টাকা, অনেকে আমাকে বলে যে আপা সেখানেও টাকা লাগে অনেক, সেখানে আমি টাকা না দিলে অ্যাডভোকেটরা আমার কেস মুভ করে না। তো আমি যতটুকু জানি সেখানে টাকা লাগে না, সরকারিভাবে একটা ফান্ডিং দেওয়া হয়, কিন্তু আমার ম্যাক্সিমাম মেয়েরা আমাকে এসে বলে টাকা না দিলে হয় না আপা। এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা আমরা এই কাজে ইনভলভ, এটাকে আমি মাদারীপুর লিগ্যাল এইডকে ধন্যবাদ জানাই যে এটা আপনারা একটা বৈঠক বসেছেন এবং আলোচনার মাধ্যমে এটা সুরাহা হবে ইনশাল্লাহ। আমার চেয়েও অনেক অভিজ্ঞ মানুষ আছেন, আপনারা যেটা সাজেস্ট করবেন ইনশাল্লাহ সেভাবেই কাজ হবে। তো আমি যে এইটুকু বলতে চাই যে লিগ্যাল এইডে যারা মামলা করে, যারা সাফারার, তারা যেন আর সাফার না করে, এটুকুই হবে আমার কাছে, আপনাদের কাছে আমার নিবেদন। যে আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা, তারপরে আমাদের নগর, মহানগর নগর আছে, এবং 329টা আছে আমাদের পৌরসভা। এখন নগরায়নের সমস্যা কিন্তু অনেক বেশি। ব্যবসাটা বলতে পারবেন, যেখানে যাচ্ছি আমি কদিন আগে সাথে একটা সেখানে কত রকম নগরায়ন হচ্ছে এবং নগরায়নের অনেক অপরিকল্পিত ব্যাপার। সেই বিষয়টা একটা অবশ্য বিষয় না, কিন্তু নগরায়ন নিয়ে আমাদের ভাবতে হয়। নগরের মানুষের নগরের সুবিধা, যেমন 329টার কথা যদি বলি, সেখানে অনেকেই বলেছিলেন যে পলিটিক্যাল রিজিয়নে অনেকগুলো পৌরসভা রয়েছে যেটা পৌরসভা হওয়ার দরকারই ছিল, গ্রামের মধ্যেই আছে, ইউনিয়ন পরিষদের মধ্যেই থাকতে পারে। সেটা ঠিক আছে, কিন্তু নগরায়ন যেহেতু বাড়ছে পৌরসভার দরকার হবে, যেমন এটা হয়েছে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু এটাকে চালাতে এখানে মানুষগুলি বাস করে এবং আমার ব্যক্তি বলেছে গরিব মানুষ বেশি বাস করে সংখ্যায়। এখন গরিব মানুষ যখন বেশি বাস করে তারা কোথায় যাবে? এই জন্য আমাদের এই যে পৌর বোর্ড এবং নগর আদালতের যে প্রস্তাবনা আমরা করেছিলাম 2021 সালের জুন মাসে, যেটার পেপারটা এখানে আছে, এখানে ক্লাস নাগরিকত্ব এবং
প্ল্যাটফর্ম আমরা ছিলাম। এদিকে প্ল্যাটফর্ম থাকা মানে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে দেশের দেশপর আলাদা সংগঠনও এর সাথে এটাকে এন্ডোর্স করেছে। কাজে এই যে বিভিন্ন টিয়ারে যেমন গ্রাম আদালত, এবং গ্রাম আদালতের যৌক্তিকতা নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু একটা সালিসি ব্যবস্থা বিরাজ করে। এখানে কমিটি মেম্বার আছে এবং সবাই সবাইকে চেনে। আর শহর এখন কিন্তু ভিন্ন একটা পরিস্থিতি নিয়েছে। শহরে কিন্তু যাওয়ার জায়গা, ইচ্ছা করে গ্রামের মুরব্বী খুঁজে বার করা, 10 জনকে একসাথে নিয়ে একটা সালিসি করা, এটা কিন্তু শহরে সম্ভব না। কারণ শহরে তো অনেক লোক, এখানে একটা কাঠামো, এই কাঠামোটাই কিন্তু আমরা বলছি যে একটা কাঠামো আছে 2004 সালের যে আইন, সেই আইনে এটাকে সংস্কার প্রস্তাবগুলো আছে এবং আইনের একটা প্রশ্ন করা হয়েছে। আমাদের যারা পৌর এলাকায় আছেন তারা এখনো সঠিকভাবে অবগত না যে এখানে গেলে কিছু হলো বিচার পাওয়া যায়। আমরা কাউন্সিলর হিসেবে কিন্তু আমাদের কাছে আসে, সেটা ভিন্ন, কিন্তু সেটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো রুলস মেনে না। তারা আসে, আমরা বিচার করি, কিন্তু এইখানে আমাদের মনে হচ্ছে যে আইন এটা সংস্কারের প্রয়োজনীয়তার পাশাপাশি প্রচার প্রসারের প্রয়োজনীয়তাটা অনেকাংশে দরকার বলে আমি মনে করি এখানে। কারণ আমাদের এখানে সাধারণ জনগণ শুধু বিল্ডিং তারপরে জায়গা ছাড়ে না, এই বিচারটাই মনে করে পৌরসভা করতে পারে, আর কোনো বিচার পৌরসভা করতে পারে না। আসলে আপনারা জানেন সাভার একটি অত্যন্ত জনবহুল এলাকা এবং অনেক জনগণের এখানে বসবাস, এখানে সমস্যা অনেক ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। সেইখানে আমাদের এখানে যে টাকার যে বিষয়টা আছে, এখন কিছুই হয় না, আমাদের পৌরসভায় কিছুই হয় না। এইখানে জায়গার মালিক নাই বলে অনেকেই বলেছেন, এইখানে কোনোভাবেই এই একটা আসেই না, আমরা কোনো কিছু করতে পারবো না। আমি বিষয়ের জন্য আমি বিষয় বলতে চাই, অনেক সময় অনেক বিষয় নিয়ে কোর্টে যখন আসে কোনো নারীরা মামলা করার জন্য, তারা কিন্তু কোর্টে দাঁড়িয়ে সমস্ত কথা সুন্দরভাবে বলতে পারে না। হয় তাদের ভিতরে একটা ভয় কাজ করে, লজ্জা কাজ করে। অনেক নারীরা আছেন তারা একটু পর্দানশীল, তারা সব কথা এখানে কিন্তু কোর্টে বলতে পারে না। কিন্তু এই নারীরা যখন একজন জনপ্রতিনিধির কাছে আসেন তখন কিন্তু সমস্ত কথা বলতে পারেন, এবং নারীরা যখন আসে তখন কিন্তু একটা নারী কাউন্সিলরকে বেশি করে বলতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকাংশে আমরা যেটা দেখি, তাদের বডিটাও আমাদেরকে দেখাতে পারে, কোথায় আঘাত করলো, ছোটখাটো বিষয়, তার স্বামী করলো, এই বিষয়গুলো কিন্তু একজন পুরুষ কাউন্সিলরের কাছে কিন্তু যে বলতে পারে না। তারা পৌরসভা আইন 2009 সালে হয়েছে, 2010 সালে হয়েছে, সংশোধন হয়েছে, আবার 2022 সালে সর্বশেষ সংশোধন হয়েছে। অতএব আমরা যদি এই আইনটাকে সংস্কার করতে চাই, আমাদেরকে ওই দুটো আইন একসাথে নিয়ে সংস্কার কাজ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি পরে যেটা দেখছি তাদের মধ্যে গ্রাম আদালতের যে প্রস্তাবনাটা আমি স্থানীয় সরকার বিভাগের কনসালটেন্ট হিসেবে প্রস্তাবনা আমি রেডি করেছিলাম, ওইটার অভিজ্ঞতাটা এখানে এসে করলে কিন্তু এটা পুরোটাই অব্যবহারযোগ্য। এখন এই আইনটা কোনোভাবেই ব্যবহারের মতো হয়নি। আইন রয়েছে এখনো পৌরসভার চেয়ারম্যান, এই আইনের সাথে একটা এখন যে ডেফিনিশন দেওয়া হয়েছে পৌর মীমাংসা বোর্ডে, সেখানে বলছে পৌরসভার চেয়ারম্যান, পদটাও এখনো চেঞ্জ করেনি। আর সংগঠিত মহিলা কমিশনের বিষয় যেটা কিছুই নাই বর্তমান আইনে, এখানে একটা বিচার করা যেতে পারে, বিরুদ্ধে নারীদের স্বার্থ সংশ্লিষ্ট, সেখানে বাধ্যতামূলক ভাবে নারী কমিশনারকে বোর্ডের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। দ্বিতীয় উল্লেখ করেছে যে আপিল এখন ক্রিমিনাল আপিল যাচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে সিভিল আপিল যাচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট। এখানেও সামঞ্জস্য করতে হবে, কারণ জয়েন্ট ডিস্ট্রিক্ট একটা পৌর বোর্ড থেকে সরাসরি জয়েন্ট ডিস্ট্রিক্ট কাজে দেওয়ার ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে, সেটাও পরীক্ষা করতে হবে। তারপরে হচ্ছে যেটা হলো যে জরিমানার কথা বলছে, অর্গানগুলো আমি দেখলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, অ্যাকাউন্ট অফিসার, আমি বলবেন সেখানে এই ধরনের কাজের কোনো অফিসার আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের এই আইনে সে ধরনের বিধান রাখতে হবে যে বিরোধ মীমাংসার জন্য মেয়র মহোদয়কে বা বোর্ডকে সহযোগিতা করার জন্য একজন স্টাফের বা একটা সুনির্দিষ্ট স্টাফ বিধান রাখা। আমি অনেক সময় বলি যে পৌর বোর্ড বিরোধ মীমাংসা আইন, কিন্তু কোর্ট না, এটার নাম হচ্ছে পৌর বোর্ড বিরোধ মীমাংসা আইন। এই পৌর বোর্ড আইন 2024 ব্র্যাকেটে পৌর এলাকা এটা রয়েছে। এই বিরোধ মীমাংসা আইন, বিরোধ মীমাংসা কিন্তু আমরা সবাই করি, বিরোধ মীমাংসার সবাই ক্ষেত্রে, বাসা বাড়িতে করি, পারিবারিক ক্ষেত্রে। আমরা যে বিষয়টা মূলত রয়েছে রাষ্ট্রের নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে যেটি আমাদের কাছে
টোটালি বিরোধ বিষয়। একটা বিচারপতির কাছে যদি 1900 মামলা থাকে এবং প্রতি 1 লক্ষ মানুষের জন্য একজন বিচারপতির কার্যক্রম, এটা কিন্তু খুব একটা কম দেশে না, উন্নত দেশে কিন্তু এটা দিয়ে না। আমাদের দেশে যে ধরনের বিরোধ হয় এটা আমাদের জন্য কঠিন বিষয় হয়ে গেছে। সেই কারণে এই যে 42 লক্ষ মামলার কথা বলা হয়েছে, কিন্তু অনেক লেখালেখি হয়, অনেক প্রধান বিচারপতি যথেষ্ট উদ্বেগ নেন, উদ্বেগ নিলেও চেষ্টাও করে সঠিকভাবে করে, কিন্তু সর্বশেষ কিন্তু চেষ্টার সাথে কাঠামো, সীমাবদ্ধতা এবং সেটা সব কিছু মিলে আগায় না, সেটি একটি দুর্যোগ, মানুষের জন্য পুরানো, রাষ্ট্রের জন্য একটা অসামঞ্জস্য একটি বিষয়। এটাকে সামঞ্জস্য করার জন্য আমি মনে করি যে পুরসভায় আইনটা আছে, এটা অনেকে মনে করেন ডক্টর তোফায়েল আহমেদ যখন বলেন আমাদের কাছে লজ্জা লাগে, উনি ভাবতে পারেন যে মেয়র উনি ক্ষমতা চায়, বিচারিক আদালত চায়, তখন আমরা বলি যে এটা আমাদের দরকার নেই, আসলে এটা বাদ দিলেও আমরা করবো, বাদ দিলেও আমাদের কাছে আসবে, এটা ব্যতিক্রম। আমার এলাকাটা হচ্ছে আমার এলাকার মানুষ ইউরোপে থাকেন বা প্রবাসী থাকেন, ইউরোপ বা প্রবাসী। আমার এলাকার মানুষরা আমরা কনজুয়াল লাইফটা যদি দেখি, আমার এলাকার ম্যাক্সিমাম পরিবারের বিবাহ শাদী হয়, ছেলে পুরুষ যারা ইন্টারমিডিয়েট পাস করার আগে বিদেশ চলে গিয়েছে, মেটাইমে পড়াচ্ছে, মেয়েটার বিদেশ যেতে পারে না। এর অর্থবিত্ত বাড়ি ঘর থেকে একটা সময় তারা পারিবারিক আবদ্ধ হয়, বিভিন্ন সময় পরবর্তীতে ওই ছেলেটা খুব কষ্ট করে টাকা কামাই করে যার নামে সম্পদ করে, বাড়ি করে, একটা সময় কনজুয়াল লাইফে তার সমস্যা সৃষ্টি হওয়ার পরে এর সংসারে কলহ সৃষ্টি হয়ে একটা সময় ডিভোর্সের দিকে যায়। কখনো আদালত থেকে আমাদের কাছে পাঠায়, আদালত যখন পাঠায় সেটি দেখা গেছে, আমি আপনাদের কয়েকটা পয়েন্ট দিচ্ছি, আদালত যেটি পাঠায় সেটা কিন্তু আমার পৌরসভার নয়, ইউনিয়নেরটাও আমাকে পাঠায়, সেটি আমরা জিজ্ঞেস করে তুমি কোথায় যেতে চাও, জিজ্ঞেস করে। কিছু কিছু এলাকা আছে আগেই যদি উঠে যে এই মেয়র সাহেব অমুক পক্ষ অথবা চেয়ারম্যান অমুকের পক্ষ নিয়েছে, আদালত বুঝে যায়, যখন নিউজ চায় তখন জিজ্ঞেস করে তুমি কোথায় যেতে চাও, তখন দেখা গেল যে ইউনিয়নের চেয়ারম্যান বা ইউনিয়নের মেম্বার এটার সাথে জড়িত অথবা সেখানে আদালত কিন্তু জেনে যায় যে কোথায় ভালো। তাদের সুপারিশই রাখা হয় না, আমাদের সুপারিশ কতটুকু পুষবে এবং কতটুকু রাখা হবে সেই জিনিসটা আমি একটু তুলে ধরেছি। উনি কিন্তু বলেছেন যে ওনাদেরও তেমন কিছু করার থাকে না। তো এখন আমার কাছে যেটা বিষয় যে আমরা যেটা করবো যে আমাদের সমস্যা থাকলে আমরা বসে থাকবো সেটা না, আমাদের এই বিষয়গুলো তুলতে হবে। এবং আমি যে বিষয়টা একটু কম আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মেয়র এবং জনপ্রতিনিধি তাদের যে রাজনৈতিক প্রভাব এবং টাকা পয়সা। আমি 2016 সালে একটা বেজলাইন সার্ভে অন অ্যাক্সেস টু জাস্টিস বাই মাস পিপল এটা করেছিলাম এবং আমি প্রায় কয়েকটা জেলাতে নাগরিক উদ্যোগ সেটা স্পন্সর করেছিল। এবং তখন আমি দেখেছি যে আমাদের এখানে 1000 বছর ধরে যেটা ছিল সেটা গ্রাম পঞ্চায়েত, এবং তারা কিন্তু সালিশগুলো করত এবং তাতে করে কিন্তু আমাদের একটা স্থিতিশীলতা, শান্তি সেটা নিশ্চিত হতো। কিন্তু দীর্ঘদিন আমি তখন গিয়ে দেখলাম যে গ্রামের যে সালিশটা ছিল দীর্ঘদিন, সেখানে মেয়েরা ভিক্টিম হতো ওই যে ধর্মীয় ফতোয়া এই সমস্ত কারণে, অন্যান্য বিষয়ে কিন্তু লোকজন কম বেশি সন্তুষ্ট ছিল। কিন্তু 2016 সালে আমি গিয়ে দেখলাম যে ওখানে রাজনীতি ঢুকে গেছে, আরেকটা টাকা পয়সা ঢুকে গেছে। এখন আপনি এই প্রশ্নটা কিন্তু আমাদের এখানে এসছে, আমাদের যে কিনোট পেপার কিংবা আমাদের যে ইসে, আপনি এটাকে মিনিমাইজ করবেন কিভাবে রাজনৈতিক প্রভাব এবং টাকা পয়সা। আমার পরামর্শটা হচ্ছে যে আমার পরামর্শটা হচ্ছে যে এইখানে যে 5 জন নিয়ে যে আপনার বিচারিক প্যানেল করার কথা বলা হয়েছে, সেইখানে আমরা মানে আমার কাছে একটা প্রস্তাব হচ্ছে যে আমাদের এখানে আইনজীবী হওয়ার জন্য যারা গ্র্যাজুয়েট, ল গ্র্যাজুয়েট এবং মাস্টার যারা পাশ করার পরে বার কাউন্সিল থেকে তাদের সার্টিফিকেট নিতে হবে। ওই সার্টিফিকেট দেওয়ার একটা শর্ত হবে যে এই প্যানেলে তাদের একটা প্যানেলে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার আমাদের এখানে জুডিশিয়াল সার্ভিস কমিশনে যখন বিনা পারিশ্রমিক এটা কমিউনিটি সার্ভিস। পারিবারিক এবং নারী সংশ্লিষ্ট বিষয়গুলো স্থানীয় পর্যায়ে হচ্ছে যে বিরোধগুলো আসছে, সেখানে সবখানে নারীর অন্তর্ভুক্তটা একেবারেই প্রয়োজন। বিশেষ করে বলেছে আমরা যখন সিএসটি এরিয়াতে কাজ করেছি এবং যখন পৌর এরিয়াতে কাজ করেছি, তারা বলেছে যে পৌর এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধিদেরকে আলাদাভাবে কিছু প্রশিক্ষণ দেন। তারা বলেছে যে এটা একটা স্কিলফুল বিষয়। সো এটা খুবই একটা মানে আমাদের স্থানীয় পর্যায়ে বিচারগুলো করাটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা বিষয়।
ছোট্ট কিছু কারণে আমাদের কিন্তু মানে বিচার ব্যবস্থার মধ্যে প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই জন্য এই বিষয়টাকে বিরোধ নিষ্পত্তিতে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সুনির্দিষ্টভাবে প্রশিক্ষিত সুনির্দিষ্টভাবে একদম শুধুমাত্র এই জায়গাতেই তাদের প্রশিক্ষিত, কারণ রাজনৈতিক প্রভাবের জায়গায় আমি কাজ করতেছি। এখানে হচ্ছে আমাদের যেটা আমরা খুঁজে পেয়েছি, এখানে বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তার যেসব জায়গায় দক্ষতার প্রয়োজন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আইনের সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণভাবে তাকে ব্যাখ্যা সংশ্লিষ্ট ওয়েতে ধারণা রাখা হয়। এটা একটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু প্র্যাকটিক্যাল নর্মস আছে আমাদের মিডিয়েশনে। এই প্র্যাকটিক্যাল নর্মস গুলো আমাদের জানা, এই প্র্যাকটিক্যাল নর্মগুলো আমরা আসলে ইউজ করছি কিনা আমাদের যখন মিডিয়েশনটা করছি আমরা অনেকগুলোই পেয়েছি যে এটা একটা। পৌরসভার মেয়রকে প্রতিনিয়ত যদি যুদ্ধ করতে হয় তার কর্মচারী কর্মকর্তা বেতন ভাতা দিতে তার যুদ্ধ করতে হয়, কি আদালত দিয়ে কাজ করে সে কতটুকু এখানে সময় দিতে পারবে এটা নিয়ে একটু প্রশ্ন আছে। কারণ আমরা এখনো পৌরসভাকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। পৌরসভা যেভাবে সরকারি সহায়তা পাবে কিন্তু তাকে ইমিডিয়েটলি তাকে স্বনির্ভর হতে হবে। কোন পৌরসভা আজ পর্যন্ত দুয়েকটি হাতে চালু ছাড়া এটা আমাদের ধরতে পারে না যে তারা স্বনির্ভর, নিজেরা চলতে পারবে, উন্নয়ন কাজ করতে পারবে, সরকার তাদেরকে সহায়তা দিয়ে তারা স্বনির্ভর। এটা অনেক পৌরসভা এটা পারে না, কারণ আমাদের যে মানে শ্রমিক বিদ্যা কিংবা কর্মচারী বিদ্যা যা আছে তার তো অতিরিক্ত পৌরসভার মেয়রকে এবং ইউনিয়ন পরিষদে যে ইউনিয়ন আদালত গ্রাম আদালত করা হয়েছে তার মধ্যে অনেক ফারাক রয়েছে। গ্রামের চেয়ারম্যানরা যে কাজটি করে সেটি হচ্ছে তাদের উন্নয়ন কাজটা উপজেলা লেভেল থেকে আসে, তারা উপজেলা লেভেলে করে শেষ করে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি সুবিধা এত কিছু কিন্তু দিতে হয়। কিন্তু একটা পৌরসভার মেয়রকে কিন্তু সকল দিক থেকে তাকে কিন্তু অনেকগুলো উইক্সে কাজ করতে হয় এবং একটা পৌরসভার মেয়রকে এতগুলো উইক্স ঠিক রেখে এই আদালত পরিচালনা করা তার ডিফিকাল্ট। সেই জন্য এটাকে আদালত নয়, আমরা বলি বিরোধ মীমাংসা, যেটি সালিসি পর্যায়ে চলে আসে। এখানে প্রথম ধাপে যিনি কাজ করেন তিনি হলেন একটা এলাকার কাউন্সিলর। প্রথম সালিসটা কিন্তু যাবে কাউন্সিলরের কাছে। একটা ঝগড়া হোক, মারামারি হোক, যে কোনো বিষয় হোক, যে বিরোধ হলে সেই প্রথম যাবে হলো কাউন্সিলর। কাউন্সিলর চেষ্টা করতে পারলে এটা যাবে হলো পৌরসভা। মেয়র তাদের একটা প্যানেল করবে, তারপরে পৌরসভা আবার কিছু লিগাল পার্সন রাখে, তারা অ্যাডভোকেট রাখে, তখন পৌরসভা কিন্তু তাদের প্যানেল তৈরি করা থাকে। কারণ পৌরসভার প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয়, কিন্তু প্যানেলের 2-3 জন করে উকিল কিন্তু তারা নিয়োগ রাখে কাজের জন্য। সেইখানে সেই জায়গায় যদি আসে সেটা হলো তখন পৌরসভা ঠিক কেড়ে। আমরা আজকে কিন্তু শুধুমাত্র সংবাদপত্রের এই জায়গাতে বসে সমকালের সহযোগিতা নিয়ে জনমানুষের কাছে জনসম্পৃক্তি বাড়ানোর জন্য এই আলোচনাটা করলাম, কিন্তু এরপরেও একটা নাগরিক সংলাপ হবে। একটা নাগরিক সংলাপ হবে, আপনাদের সকলকে আহ্বান জানাবো। হয়তো আমি স্থানীয় সরকার মন্ত্রীকেও জানাবো, তাজুল ইসলাম সাহেবকে, বা অন্য কিছু আপনাদের পরামর্শ পেলে পরে সেটা হবে। সেইখানে কিন্তু আপনারা সকলে আসবেন, কিন্তু সেদিন আজকের এই ড্রেস রিহার্সালটা ওই দিন আবার হবে এবং স্থানীয় মানে সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে সানোয়ার সাহেবও কিন্তু আজকে যে কথাগুলো বলেছেন এগুলি অন্য কিছু আরো বলবেন। তো আমার কাছে 4টে পয়েন্ট আছে, এটা মূলত প্রথম বিষয় হলো একটা কিছু আইনের প্রয়োজনীয়, এটা হলো প্রথম বিষয়। আমার মনে হয় সকলে এটা একমত হয়েছে এবং সেখানে একটি মতামতের ভিতরে আছে যে সেটা হলো যে একটা বড় ধরনের বেশি সর্বব্যাপী আইন করার চেয়ে বোর্ডের মধ্যে থাকা এবং সেটার ভিতরে যেটা সালিশ ইত্যাদি বিষয়টি শক্তিশালী করার ব্যাপার আছে, বড় ধরনের সমস্যার ভিতরে না যাওয়া, মানে কিন্তু এটার ভিতরে যে প্রয়োজনীয়তাটা সকলেই স্বীকার করেছে এবং এটা বিরোধ মীমাংসার জন্য যে চাপ আছে এখানে সেখানে বিচারিক ক্ষমতার যে সীমাবদ্ধতা, অবকাঠামো, জনশক্তি, অভিগম্যতা ইত্যাদি, আর্থিক খরচ সাপেক্ষতা ইত্যাদি মিলিয়ে এটার একটা হয়েছে এবং সেখানে আমাদের একটা আইনের নতুন ব্যবস্থার দরকার, এটা সকলে স্বীকার করেছে।
দ্বিতীয় যে আলোচনাটা হয়েছে সেটা এই নতুন আইনের চরিত্র এবং পরিধি কি হবে। নতুন আইনের চরিত্র এবং পরিধির ক্ষেত্রে তো আমাদের দুটো মত এসেছে এবং দেখা গেছে যে পরিস্থিতি যেটা আছে প্রচলিত পরিস্থিতিকে আরেকটু বিধিবদ্ধ করে প্রাতিষ্ঠানিকীকরণ করে পরিচালন করাটাই বোধহয় সর্বাপেক্ষা দক্ষ হবে এবং সহজ হবে সেটা, এবং অন্য আইনের সাথে সাংঘর্ষিক না হয়, অন্য আইনের সাথে পরিপূরক হয়, এবং এখানে স্থানীয় সরকারের যে আইনটি আছে সেইটার আওতায় কিভাবে আরো শক্তিশালী করা যায় বা কার্যকর করা যায় ইত্যাদি ইত্যাদি হয়েছে, যাতে করে এটা ফৌজদারি দেওয়ানি ইত্যাদি বিষয়ে না পড়ে যায় এইটা, এবং অন্যান্য যে সমস্ত স্বার্থ গোষ্ঠী আছে তাদের বিতর্কের মধ্যে যেন এটা হারিয়ে না যায়। তৃতীয় যে বিষয়টি এসছে সেটা হলো বাস্তবায়ন। বাস্তবায়নের ক্ষেত্রে এটাকে নারী বান্ধব করা, এটাকে দরিদ্র বান্ধব করা, এটাকে স্থানীয় পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা, এবং এটার সাথে যেভাবে দুটো জিনিসের ব্যাপারে মানে সাধারণভাবে সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়েছে এবং দুটো জিনিসের ব্যাপারে সাবধান করা হয়েছে। একটা হলো রাজনৈতিক প্রভাব, আর একটা হলো ঘুষ দুর্নীতি। রাজনৈতিক প্রভাব এবং ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কিভাবে এটাকে একটা সুরক্ষা দেওয়া যায় এটার ব্যাপারে অনেকেই বলেছেন, আর বলেছেন যে বাস্তবায়নের সময় যেন অভিগমতা মানে এটার খরচ বাস্তবায়ন ইত্যাদির ক্ষেত্রে যে জটিলতা আছে সেগুলো যেন না দেখা যায়, এবং সেখানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা যায় কিনা এই ইত্যাদি রয়েছে। এর সাথে যেটা কথা হয়েছে যে এটাকে বাস্তবায়ন করতে গেলে কিছু দক্ষ মানুষের প্রয়োজন পড়বে, এবং সেই জন্য জনবল দেওয়া এবং বিশেষ এই যারা এই সালিসি বা মেডিয়েশন, আমি মেডিয়েশনের বদলে মেডিটেশন প্রায়শই সো ওটা একই রকম, তো ওইটার ব্যবহার করার ইত্যাদি এটা হয়েছে। আর শেষ হলো যে এর পরবর্তী পদক্ষেপ।